আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাগ নিয়ন্ত্রণের, মাত্রাতিরিক্ত রাগ নিয়ন্ত্রণের নতুন কিছু কৌশল নিয়ে। কেননা আমরা যদিও জানি যে রাগ আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, তাই না? কিন্তু এই যে আনব্রিডলড অ্যাঙ্গার, এক্সেসিভ অ্যাঙ্গার, এটা তো অনেক সমস্যা তৈরি করে, শারীরিক, মানসিক এবং ইমোশনাল। তো আমি আমাদের এই যে চ্যানেল হেলদি লিভিং উইদাউট মেডিসিন, এখানে আপনারা দেখেছেন আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের আগের ভিডিও। তো আজকের এই আলোচনায় নতুন দুটি পদ্ধতির সাহায্যে কিভাবে অ্যাঙ্গার ম্যানেজ করা যায়, আমি আজকের সেই প্রসঙ্গে আলোচনা করব। প্রথমে আমি একটু বলি যে নতুন দুটি আলোচনার প্রসঙ্গের কথা বলবো, সেটা একটি হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, যেটাকে সংক্ষেপে আমরা বলি এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আরেকটি হচ্ছে হিপনোসিস বা হিপনোথেরাপি। এই দুটি টেকনিকের সাহায্যে কিভাবে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করা যায়, মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিক্স থ্রু নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং অ্যান্ড হিপনোথেরাপি। দেখুন, আমরা অনেকেই রাগ নিয়ন্ত্রণের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি জানি, সবাই আমরা সেগুলো অ্যাপ্লাইও করি যখন আমরা অতিরিক্ত রেগে যাই। আমরা পজ বাটনের কথা বলি, যে যখন অতিরিক্ত রেগে যাবেন তখন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করা নিজেকে, যে রিয়্যাক্ট করব না, পজ দেবো, একটু থামবো 2 সেকেন্ড 5 সেকেন্ড, তারপরে রিয়্যাক্ট করব, দেখব। আমরা তখন দেখি কি হয় না, তখন আর রিয়্যাক্ট হয় না, তখন সেটা রেসপন্স হয়ে যায় এবং সেই রেসপন্সটা অনেক হেলদি হয়। মানে যে রাগ বহিঃপ্রকাশ করার পরে যে খারাপ দিকগুলো থাকে সেটা অনেক প্রশমিত হয়ে অনেক হেলদি এক্সপ্রেশন বেরোয় আমাদের থেকে। সেটা উভয়ের জন্যে ভালো, যিনি রাগ প্রকাশ করছেন এবং যার উপরে রাগ প্রকাশ করছেন। তো আমরা এই যে এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এবং হিপনোসিস বা হিপনোথেরাপি, এ দুটির মাধ্যমে কিভাবে কী কৌশলের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা যায়, সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রগ্রেসিভ রিল্যাক্সেশন বলে একটা টেকনিক আছে, যেটাকে বলা হয় গাইডেড রিল্যাক্সেশন। কি গাইডেড রিল্যাক্সেশন? এখানে কি হয় না, যিনি হিপনোথেরাপিস্ট, যিনি প্র্যাকটিসিং হিপনোথেরাপিস্ট, তিনি যেটা করবেন, একজন মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেটাকে বলা হয় যে ডিপ স্টেট অফ রিল্যাক্সেশন। এবং কেন সেটা করবেন না, তিনি একটা জিনিস ফোকাস করবেন, যে তার যে ফিজিক্যাল টেনশন হচ্ছে অ্যাঙ্গার হওয়ার ফলে, সেটাকে ফোকাস করে তার মনটাকে শান্ত করার জন্যে। এই রিল্যাক্সেশন মেথড শান্ত করার কাজে লাগে, সেটা তো আমরা জানি। তো হিপনোথেরাপির মেকানিজমের সাহায্যে একজন হিপনোথেরাপিস্ট তিনি এই ডিপ স্টেট অফ রিল্যাক্সেশন এইটা প্রয়োগ করার চেষ্টা করেন। এবং এতে কি হবে না, এটা হচ্ছে যে রাগ হলে কি হবে, আমাদের যে ফিজিওলজিক্যাল অ্যারাউজাল হয়, মানে শারীরবৃত্তীয় যে উত্তেজনা হয়, সেইটা কিন্তু অ্যাঙ্গারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেইটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় এর মাধ্যমে। এবং একটা উদাহরণ দিয়ে বোঝালে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন, একজন হিপনোথেরাপিস্ট আপনাকে এরকমভাবে বোঝাচ্ছেন যে আপনাকে বলল যে আপনি একটা পিসফুল স্থানের কথা চিন্তা করুন, যেখানে আপনি গেছেন এবং যেটা আপনার খুব ভালো লেগেছে। আপনি চোখ বন্ধ করে সেই স্থানের কথা চিন্তা করলে আপনার মন শান্ত হয়। মানে ধরুন, সেটা কোনো সি বিচ হতে পারে, শুনশান সি বিচ, বা কোনো ঘন জঙ্গল, সে যাই হোক না কেন। এবার সেটা আপনি ভিজুয়ালাইজ করলে আপনার মন শান্ত হয়। তো থেরাপিস্ট আপনাকে সাজেশন দেবেন এই রাগের সময়ের যে কামনেস এবং এই রাগটাকে কন্ট্রোল করার জন্যে। তাহলে যখন আপনি প্রচণ্ড রেগে যাবেন, তখন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে সেই নির্দিষ্ট স্থানটির কথা চিন্তা করুন, ভিজুয়ালাইজ করুন চোখ বন্ধ করে, যেটা করলে আপনার মন শান্ত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আপনার বডিও রিল্যাক্স হয়ে যায়। তাহলে কি হবে না, রাগটা যখন আপনি এক্সপ্রেস করবেন সেটা অনেক পরিণত হবে, ম্যাচিওর হবে এবং তার যে বহিঃপ্রকাশ, তার থেকে ক্ষতি অনেক কম হবে পারস্পরিক। তো এই মেকানিজমটাকে বলা হয় গাইডেড রিল্যাক্সেশন। এগুলো একদম নির্দিষ্টভাবে টেকনিক্স যিনি হিপনোথেরাপিস্ট তিনি আপনাকে বুঝিয়ে দেবেন, কিন্তু মূলত এই পদ্ধতি ভীষণভাবে কার্যকরী অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আসছি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রিগ্রেশন থেরাপি।
এটাও হিপনোথেরাপির টেকনিক। এটা কিভাবে কাজ করে আপনাকে বলি, যে ধরুন আপনি আপনার ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্ট মানে এখানে যিনি সবসময় অতিরিক্ত রাগ করে থাকেন বা রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, হুলস্থুল বাঁধিয়ে বসেন, কাণ্ডজ্ঞানহীনের মতো ব্যবহার করে বসেন, কথা বলে ফেলেন, ফিজিক্যাল অ্যাসল্ট করে বসেন, তো সেই মানুষটির কথা যদি ধরা হয়, তো একজন থেরাপিস্ট তিনি কি করবেন, এই রিগ্রেশন থেরাপির মাধ্যমে তাকে মানে রাগের যে ইস্যুস, রাগটা যে হচ্ছে তার অরিজিনাল যে রুট সেইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেটা ধরুন কোনো ট্রমেটিক ইভেন্ট তার জীবনে ঘটেছে, সেটা হতে পারে তার চাইল্ডহুড এক্সপেরিয়েন্স থেকে, মানে ছোটোবেলার এমন অনেক আমরা যেটাকে বলি যে আনরিজলভড চাইল্ডহুড এক্সপেরিয়েন্স, এরকম যদি কিছু ঘটে থাকে তাহলে সেইগুলোর থেকে বেরোনোর জন্যে এই রিগ্রেশন থেরাপিকে ব্যবহার করা হবে। চলুন আমরা একটু দেখে নিই, যে একটা উদাহরণের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি। মানে ধরুন ছোটোবেলায় একটি ছোট্ট মেয়ে, সে হয়তো বুলিড হয়েছিল, তো তাকে যদি এই হিপনোটিক স্টেটে নিয়ে যাওয়া যায়, থেরাপিস্ট কি করবেন না, একটা প্রসেসের মধ্যে তার ফিলিংসটাকে প্রবাহিত এমনভাবে করাবেন যে তার সে এখন তো বড় হয়েছে, সে যখন ছোট ছিল, যখন সে ফিজিক্যাল অ্যাসল্টেড হয়েছিল, তখনকার যে নেগেটিভ চিন্তাগুলো, তার যে খারাপ ফিলিংসগুলো আছে, যেটার কারণে তার অতিরিক্ত রাগ, সেগুলো সে ভুলতে পারছে না, সেটাকে রিপ্লেস করে মোর এম্পাওয়ারিং কিছু ইমোশনস, এবং তাকে যদি একটা পার্সপেক্টিভ দেখানো হয়, তাহলে কিন্তু সে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসে এই রাগটাকে নিয়ন্ত্রণ করে নিতে পারবে, এবং হয়তো তার সাথে যে এটা করেছে তাকে ক্ষমাও করে দিতে পারবে। সুতরাং এই রিগ্রেশন থেরাপি, যেটা হিপনোসিসের বা হিপনোথেরাপির মেকানিজম, এটার মাধ্যমে কিন্তু যাদের মাত্রা ছাড়া রাগ, মানে আমাদের ক্লিনিকে এমন অনেক মানুষজন আসেন যাদের শুধু রাগের কারণেই যাদের সংসার হয়তো ভেঙে যেতে বসেছে, ডিভোর্সের উপক্রম হয়েছে, বা অনেক ফ্যামিলিতে এমন দেখেছি যে যিনি রোজগার করেন সংসারে, আমি পুরুষ মানুষটির কথা বলছি, তিনি যেহেতু রোজগার করেন, তার সংসারের নিয়ন্ত্রণ হ্রাস তাঁর হাতে, সেজন্য তিনি যা বলবেন তাই হবে, এবং তিনি কথায় কথায় সন্তানদের উপরে, স্ত্রীর উপরে, এমনকি মানে ক্ষেত্রবিশেষে বৃদ্ধ বাবা মায়ের উপরেও এমন রাগের বহিঃপ্রকাশ করে ফেলছেন যা কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং তার জন্যে সংসারে চূড়ান্ত অশান্তি। তো এই রিগ্রেশন থেরাপি কিন্তু সেখান থেকে, যাদের এই ধরনের অনিয়ন্ত্রিত রাগ আছে, সেখান থেকে বের করে আনতে পারে। এরপরে 3 নম্বর আরেকটি খুব উল্লেখযোগ্য পয়েন্টের কথা বলবো, যেটাকে বলা হয় অ্যাঙ্করিং পজিটিভ স্টেটস। এটা কি হয় না, পজিটিভ একটা সিচুয়েশনের উপরে অ্যাঙ্কর করা হয়। মানে ধরুন সেটা স্পেসিফিক কোনো ওয়ার্ড বা স্পেসিফিক কোনো জেস্চার হতে পারে, সেই উপরে অ্যাঙ্কার করা হয়, এবং বলা হয় যে এর বাইরে আপনি চিন্তা করবেন না, এই সিচুয়েশান স্পেসিফিক চিন্তা করবেন। তাহলে তার অনিয়ন্ত্রিত রাগ হওয়ার যে, আমরা তো আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই তো আমরা যা ইচ্ছা চিন্তা করে ফেলি, এক্সট্রিম অনেক ক্ষতি করার কথা চিন্তা করে ফেলি রাগের কারণে। তো এই অ্যাঙ্করিং করে দেওয়া, মানে এর বাইরে তুমি কিছু ভাবতে পারবে না, চিন্তা করতে পারবে না, সেটা একজন ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট করতে পারবেন, তিনি এটা করবেন। আমি একটা উদাহরণ দিয়ে বললে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। অনেক সময় দেখা যায় যে এরকমভাবে করতে বলা হয় যে ধরুন শান্ত করার জন্যে, পিসফুল ফিলিংসকে বোঝার জন্যে আপনার যিনি অতিরিক্ত রাগ প্রকাশ করছেন ক্লায়েন্টের, তার থাম্ব আর তার ফোরফিঙ্গার, এই দুটো জায়গাতে সে একসঙ্গে দুটো জোরে চাপ দিয়ে চেপে ধরে থাকবে, এবং থাকলে সে বুঝবে যে হ্যাঁ, আমি আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছি। এবং সময়ের প্রেক্ষিতে যখন এই প্র্যাকটিসটা সে করতে থাকবে আন্ডার হিপনোসিস, তখন আস্তে আস্তে দেখবে যে তার রাগ নিয়ন্ত্রণে চলে আসছে, এবং রাগের কোনো রকম বহিঃপ্রকাশ হচ্ছে না, এমনকি অফেন্সিভ ল্যাঙ্গুয়েজও তিনি আর ইউজ করছেন না, এবং খুব তাড়াতাড়ি তিনি কামনেস বা মন শান্ত হয়ে যাওয়ার স্টেটে চলে আসছেন। এই যে স্টেট অফ হিপনোসিস, এটা কিন্তু সেইখানে তাকে পৌঁছে দেবে খুব তাড়াতাড়ি, এবং রাগ নিজের বশে চলে আসবে। কথা বলছি হিপনোথেরাপির মাধ্যমে মাত্রা ছাড়া রাগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে। আমি আরেকটি প্রসঙ্গ বলে এই হিপনোথেরাপির আলোচনা শেষ করব। সেটি হচ্ছে, প্রসেসটার নাম হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যান্ড মেন্টাল রিহার্সাল। একজন হিপনোথেরাপিস্ট কি গাইড করবেন এই ক্ষেত্রে না,
কিছু সিচুয়েশন ভিজুয়ালাইজ করতে বলবেন অ্যাঙ্গার রিলেটেড, এবং তিনি সেখান থেকে বুঝিয়ে দেবেন যে এই যে সিচুয়েশান, এটা থেকে এতটা রাগ করার তো কোনো কারণ নেই, এটা তো এইভাবে ভাবা যেত, মানে ডাইভার্ট করে দেওয়া। এবং খুব কম্পোজিট রেসপন্স কিছু হতে পারে সেটা তিনি বুঝিয়ে বলবেন তাকে, যে এই সিচুয়েশানে তো এইটাই রিয়্যাক্ট না করে এইভাবে তো রেসপন্স করা যেত। এই যে এটাকে যে ভিজুয়ালাইজ করা এবং সেইটাকে তার মনে চর্চা করানো, রিহার্সাল করিয়ে দেওয়া। এই রিহার্সাল করার পরে তিনি যদি সেটা নিজে নিজে চর্চা করেন, তাহলে দেখবেন তার যখন রাগ হচ্ছে তখন এই রকম সিচুয়েশান ভিজুয়ালাইজ করে তিনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে যার উপরে রাগ করেছেন সেটা দেখে একটু অন্যরকম রিয়াকশান করলেন, যেটা আর রিয়্যাক্ট হলো না, খুব সুস্থ একটা রেসপন্স হলো। যেমন ধরুন অ্যাঙ্গার ট্রিগারিং কোনো একটা সিনারিও যদি কল্পনা করতে বলা হয়, এবং সেখানে এরকম যদি হয় যে ধরুন অফিসের কথা হয়, ধরুন দুজন কলিগের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট, তার থেকে হাতাহাতি বা তার থেকে উত্তপ্ত বাদানুবাদ, হিটেড এক্সচেঞ্জেস এসব হচ্ছে, তো সেক্ষেত্রে হিপনোথেরাপিস্ট যেটা করবেন যে পেশেন্টকে শান্ত হতে শুধু মুখে বললেই হবে না, তো সেটাকে রিইনফোর্স করতে হবে তার সাবকনশাস মাইন্ডের বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করার জন্য। এবং সেই টেকনিক, এই ভিজুয়ালাইজেশন এবং এই যে মেন্টাল রিহার্সাল, এটার মাধ্যমে একজন হিপনোথেরাপিস্ট শিখিয়ে দেবেন। এবং সেই শেখানোর পরে সেই চর্চাটা একজন মানুষ যিনি অকারণে রেগে যান এবং রাগ মাত্রা ছাড়া হয়ে ওঠে, নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি সেটা যদি প্র্যাকটিস করেন, এই যে গাইডেড রিল্যাক্সেশন, রিগ্রেশন থেরাপি, অ্যাঙ্কারিং পজিটিভ স্টেটস এবং এই ভিজুয়ালাইজেশন থ্রু মেন্টাল রিহার্সাল, এইগুলো যদি একসাথে করতে পারেন, তাহলে কিন্তু রাগ গলে একদম জল হয়ে যাবে। এরপরে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। বিশ্বাস করুন, হিপনোসিসের মতোই এই যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মাধ্যমেও কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা যায়। এটাও খুব সুন্দর অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিক্স আছে এই এনএলপির ক্যাটাগরিগুলোর মধ্যে। এখানেও আমি 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা বলবো সেই পদ্ধতিটির নাম হচ্ছে রিফ্রেমিং। অনেক কিছু জিনিস একদম হিপনোথেরাপি, হিপনোসিস এবং এই যে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মেকানিজমগুলো খুব কাছাকাছি, কিন্তু অ্যাকচুয়ালি মেকানিজম প্র্যাকটিক্যালি তো বোঝানো এই আলোচনাতে সম্ভব নয়। এটুকু আপনাদের সচেতন করার জন্য বলছি আমি, যে এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করা হয়, ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট বা যারা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে কাজ করেন তাদের সাহায্য নিয়ে, তাহলে খুব সহজেই অ্যাঙ্গার ম্যানেজ করে ফেলতে পারবো এবং তার থেকে যেসব কঠিন কঠিন রোগ আমাদের জীবনে চলে আসে সেগুলো থেকেও কিন্তু মুক্ত হয়ে যেতে পারবো। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের প্রথম যে পয়েন্টের কথাটি আমি বলতে চাইছি সেটা হচ্ছে রিফ্রেমিং। মানে সবসময় তো প্রত্যেকটা সিচুয়েশনের একাধিক পার্সপেক্টিভ থাকতে পারে, তো সেইটা দেখিয়ে দেওয়া হয়। মানে ইমোশনাল রেসপন্স কীরকম হতে পারে সেটার একাধিক উদাহরণ দিয়ে একজন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামার সেটাকে বুঝিয়ে দেন। মানে সিচুয়েশনটাকে এতটাই ফ্রেম করেন, নতুনভাবে ফ্রেম করেন, যার মধ্যে অনেক পজিটিভিটি থাকে। অ্যাঙ্গার কী করে, আমাদের নেগেটিভ রেসপন্সগুলোকে ট্রিগার করে বলেই তো নেগেটিভ রেসপন্স হয়। তেমনি পাশাপাশি যদি পজিটিভ রেসপন্সটাও ট্রিগার করা হয়, তাহলে সেটা কাউকে দিয়ে করতে হবে। এবং ধরুন কাউকে খুব ক্রিটিসাইজ করা হচ্ছে এবং তারপরেই তাকে অ্যাটাক করা হচ্ছে, তাহলে তাকে যদি বোঝানো হয় যিনি অ্যাটাকটা করছেন রাগ করে, এটা কি অন্যভাবে রেসপন্স করা যেত না? মানে সেই টোটাল সিচুয়েশনটা, তার ক্রিটিসিজম সহ্য না করতে পারার যে মেন্টালিটি, সেটাকে বোঝানো এবং তারপরেও সেটাকে অন্যভাবে ম্যানেজ করা, ভাবা বা তার সঙ্গে সেই বিহেভিয়ারটা করা যাতে আর রাগের ব্যাপারটাই আসবে না। এক্সপ্রেস করা, রাগ ম্যানিফেস্ট করা তো দূরের কথা। এই রিফ্রেমিং কয়েকটি টেকনিক যদি শিখে নেওয়া যায়, তাহলে যে কোনো ধরনের রাগের ক্ষেত্রে, মাত্রাতিরিক্ত রাগের সময়ে কিন্তু আমরা শান্ত হয়ে যেতে পারি নিজেরাই কয়েক মিনিটের মধ্যে। এরপরে একটা বিশেষ প্যাটার্নের কথা বলবো, যেটা খুব দারুণ একটা মেকানিজম, সুইস প্যাটার্ন বলা হয়, SWISH, সুইস প্যাটার্ন। এই সুইস প্যাটার্নে কি হয় না, কিছু অটোমেটিক রিয়াকশান তো হয়, অ্যাঙ্গারের সময় তো আমরা অটোমেটিক করে ফেলি, মানে সামলাতে পারি না, তো সেটা কি হয়, নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভ কিছু রিয়াকশানসকে ডিজায়ার্ড রেসপন্স দিয়ে, পজিটিভ কিছু রেসপন্স দিয়ে
ডাইভার্ট করে দেওয়া হয়, কিন্তু এটা খুব কনসাস লেভেলে না করলেই ভালো। এটা করা হয় সাবকনসাস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করে। সেজন্যে এই সুইচ প্যাটার্ন খুব ভালোভাবে যদি শেখা যায় তাহলে রাগ নিয়ন্ত্রণের জন্য এটি আমি বলবো একটি সর্বোত্তম পন্থা। ধরুন আপনার সহকর্মীর সঙ্গে আপনার ঝগড়াঝাটি হচ্ছে, গালাগালি দিচ্ছেন, কখনো কখনো হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন, এরকম সিচুয়েশান হচ্ছে। তো এই সুইচ প্যাটার্ন সবসময় কিন্তু শান্ত থাকতে সাহায্য করবে, আপনার ওই নেগেটিভিটিকে পজিটিভে কনভার্ট করে। এবং ডেজায়ার যে রেসপন্স আপনি চাইছেন সেটা যদি থেরাপিস্টের কাছ থেকে শিখে নিতে পারেন তাহলে কিন্তু এই সুইচ প্যাটার্ন আপনাকে আপনার যে অটোমেটিক রেসপন্স, যেটার কারণে অ্যাঙ্গার এক্সপ্রেস করে ফেলছেন এবং ভায়োলেন্টভাবে ম্যানিফেস্ট করে ফেলছেন, সেটা আর আপনি করতে চাইবেন না এবং খুব কয়েক মিনিটের মধ্যেই সেটা প্রশমিত হয়ে যাবে। এরপরে এই যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণের কথা বলছি, 3 নম্বর যে প্রসঙ্গটি বলবো সেটা আরও একটি দারুণ মেকানিজম। এটাকে বলা হয় চেঞ্জিং সাবমোডালিটিস। এখানে কি হয় না, আমরা অনেকগুলো সেন্সরি এক্সপেরিয়েন্স যেমন আমরা করি, যেমন ধরুন ব্রাইটনেস নিয়ে, কালার নিয়ে, ডিস্ট্যান্স নিয়ে আমাদের তো কিছু ডিপ রুটেড ধারণা থাকে। তো সেখানে দেখবেন আমাদের বিভিন্ন রকম ব্যাপারের জন্য ওইসবের কারণে ব্রাইটনেস, কালার, ডিস্ট্যান্স নিয়ে আমাদের ইমোশনাল ইম্প্যাক্ট বিভিন্ন রকম থাকে। তো সেটাকে এই সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার মাধ্যমে এই মডালিটিসগুলো শেখানো হয় যে যদি ব্রাইটনেসটা কম করা হয়, ব্রাইট কালারকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়, এরকম বা কোনো একটা ডিস্ট্যান্সটাকে আরও অনেক দূরে নিয়ে যাওয়া হয়, তাহলে ইমোশনাল ইন্টেন্সিটি অফ অ্যাঙ্গার অনেক কমে যাবে। তো এই মেকানিজমটা কাজে লাগিয়ে, এই সাবমোডালিটিস মেকানিজমটা কাজে লাগিয়েও কিন্তু আজকাল সাইকোলজিস্টরা রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রসঙ্গ শেষ করব ডিসোসিয়েশন টেকনিকের কথা বলে। এই ডিসোসিয়েশন টেকনিক দারুণভাবে কাজ করে, নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের একটা টেকনিক যেটা রাগ নিয়ন্ত্রণে কাজে লাগে। এখানে অ্যাকচুয়ালি ডিসোসিয়েট মানে তো ভাগ করে দেওয়া, মানে অ্যাঙ্গার ট্রিগারিং যে সিচুয়েশানসগুলো আছে সাবকনশাস মাইন্ডের মেকানিজমের মাধ্যমে সেগুলোকে অবজার্ভ করা এবং নিজে পার্টিসিপেন্ট না হওয়া, মানে আমার ভেতরে যে রাগটা জমছে, তৈরি হচ্ছে, সেটা হতে না যায়, নিজে বাইরে চলে আসা, মানে নিজে পুরো সিচুয়েশনটার অবজারভার হিসেবে থাকা, পার্টিসিপেন্ট হিসেবে না থাকা। যেমন কি হয় না, ধরুন কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে যখন আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন, তার থেকে অনেক রাগ, তার থেকেই অনেক ফিজিক্যাল অ্যাসল্ট, অনেক খারাপ জিনিস অনেক সংসারে ঘটে যেতে আমরা দেখেছি। হ্যাঁ, তো সেটাকে এরকম করে যদি আপনি ভাবেন, মানে একজন নিউরোলিঙ্গুইস্টিক প্র্যাকটিশনার তিনি ভাবাবেন, যিনি প্রোগ্রামার, যে ধরুন আপনি টিভির ভেতরে দুজনের কিছু হিটেড এক্সচেঞ্জেস, দুজনের ডিসএগ্রিমেন্ট, দুজনের ঝগড়াঝাটি আপনি দেখছেন, যদিও আপনি পার্টিসিপেন্ট, কিন্তু আপনি একজন অবজারভার হিসেবে ভাববেন। তাহলে কি হবে না, আপনি একজন নির্মোহ দৃষ্টিতে, নিরপেক্ষ দৃষ্টিতে সেটার অ্যানালাইসিস করে তার সমাধানের কথা চিন্তা করতে পারবেন, যদিও ভেতরে সেটা আপনার নিজের সাথে ঘটছে, এবং তার কারণে আপনার ইমোশনাল যে চার্জ, এবং সেটা সিচুয়েশান স্পেসিফিক হবে যে হ্যাঁ, এই সিচুয়েশানে যার সঙ্গেই রাগটা করছে সে তো আমার একান্ত নিজের মানুষ, ফ্যামিলি মেম্বার, তাহলে এটা তো করার কথা নয়, এটা না করলেই ভালো। এবং সহজে আপনি নিজেকে বোঝাতে পারবেন এবং নিজেকে ডিসোসিয়েট করতে পারবেন ওই সিচুয়েশন থেকে, যদি আপনি অবজারভারের ভূমিকা পালন করতে পারেন। এই ছিল আজকের আলোচনা। অন্যান্য অনেক পদ্ধতি আছে যেগুলো রাগ নিয়ন্ত্রণে প্রমাণিত পদ্ধতি, কিন্তু আজকের এই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপি এবং হিপনোসিস বা হিপনোথেরাপির মাধ্যমে এই যে নতুন নতুন পদ্ধতি সম্প্রতিকালে উঠে এসেছে, সেগুলো যে রাগ নিয়ন্ত্রণে, আনব্রিডলড অ্যাঙ্গার নিয়ন্ত্রণে ভীষণভাবে কার্যকরী, সেগুলো আমরা যদি জেনে সচেতন হই এবং আমরা প্রয়োজনে ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট বা যারা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামার তাদের শরণাপন্ন হই, তাহলে ওষুধ ছাড়াও কিন্তু আমরা খুব সহজেই রাগ নিয়ন্ত্রণ করতে পারবো। কেননা মাত্রা ছাড়া রাগ থেকে অনেক মানসিক এবং শারীরিক কঠিন স্বাস্থ্য সমস্যা হয়, একথা তো আজকাল আমাদের সবার জানা। ধন্যবাদ।